বাংলাদেশে আসলে কি চলছে? আমার এই কথা শুনে লোকে বলবে কেন? কি চলতেছে দেখতে তো পাচ্ছি। এনসিপি খুব জোরদার আন্দোলন করতেছে। আর তারেক ক্রমশ হাসিনা হয়ে যাওয়ার হাসিনার মতন করে নিপীড়ন চালাচ্ছে আমাদের উপরে। শুধু দেখাই যাচ্ছে। এটাই তো রাজনীতি এখনকার। সরি ভাইজান। ভাইজানেরা আমি দুঃখিত। আপনারা ঠিক বুঝেন নাই। এক কথাই বললেন বা শুরু করা যায় যেখান থেকে। এটা খোদ ইউনূস সাহেব ২টা হয়ে গেছে। এটা বললে যা হয় তাই হয়েছে। কেমন? একটা ইউনূস সাহেব হলো ইউনূস খলিল একসাথে ভায়া খলিল মানে খলিলের মাধ্যমে পররাষ্ট্রনীতির মাধ্যমে যেই পররাষ্ট্রনীতিতে তারেকের পররাষ্ট্রনীতি বলে এটা পরিচালিত হচ্ছে সেই পররাষ্ট্রনীতিটা খলিলকে নিয়ে উঠাই দিচ্ছে একেবারে আমেরিকার ফরেন পলিসির ভিতরে আমেরিকার কোলে বললে যেরকমটা বোঝে এরকম। এটা আমি এতক্ষণ ধরে যা বলেছি তাই আসে। এই যে আমরা চলে যাচ্ছি সৌদি আরবের নেতৃত্বে জোটের সামরিক জোটের মধ্যে ঢুকাই ফেলাইতেছে। প্রচন্ড গালি দিচ্ছে, বকা দিচ্ছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে সাংবাদিক সম্মেলনে। খলিল কে বলছে এগুলো সব মিথ্যে কথা, এরকম কোনো কথা হয় নাই। আমেরিকার যে প্রতিনিধির সাথে সারাদিন সে কথা বলেছে, এরকম কোনো কথা হয় নাই। আমরা কি আরাকানিদের সঙ্গে কিছু করছি? নয়, এরকম কোনো কথা হয় নাই। আমরা কি ইন্ডিয়ার সাথে চলে যাচ্ছি? এরকম কোনো কথা হয় নাই। তো পুরো জিনিসটাতে খলিল যেটা সার কথা বলেছে, যেটা তার জন্য বিব্রত করে, যেটা উত্তর দিতে পারবে না, সে প্রকাশ্যে বলতে চায় না, সেটা সরাসরি বলছে, এটা নিয়ে কোনো কথা হয় নাই। আর তো ওদেরকে করে হাসতে হাসতে নিজেকে বোকা সাজিয়ে পাশে দাঁড়িয়েছিল হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের উচিত এই ভিডিওটা নিজে দেখা এবং নিজেই নিজের পারফরমেন্স বিচার করা। ওকে, এসব সাইড টকের দরকার নেই, মূল প্রসঙ্গে আসি। তাহলে একটা ইউনূসকে আমরা দেখছি সে তারেকের উপর চাপ সৃষ্টি করে, তারেকের উপরে কন্ট্রোল নিতে গিয়া তারেককে ট্রাম্পের কোলে উঠে দিচ্ছে। এটা হলো একটা ইউনূস। কেন করছে? বলেছি ইউনূস দুইটা ইউনূসই কিন্তু একই কারণে করতেছে। আবার দ্বিতীয় কারণটা কি? আমিও প্রায়শই একই কথা বলে যাচ্ছি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 1.5 মাস আমি এটা নিয়ে কোনো কথা বলি নাই, কিছু নিয়ে কোনো তো বলি নাই, কোনো ভিডিও বানাই নাই, লিখিও নাই। 1.5 মাস পর থেকে আবার অ্যাক্টিভ হয়েছে। 1.5 মাস পর থেকে আমি বলে আসছি যে এটা তখন থেকে যে সাজানো নির্বাচনটা করা খুবই অন্যায় হয়েছে এবং অপরাধ হয়েছে। এটা তারা বুঝতেছে না, এখন যখন বুঝবে তখন কিছু করার নেই। সমস্ত কিছু পানিতে গেছে। অন্য ভাষায় বলেছে 3 চোর আর আরেক ডিরেক্টর ইউনূস চুরি করতে গেছিল। এখন চুরি করে সাইডে আসে, এখন ফিরে এসে একজন বলতেছে ওর দোষ, আরেকজন বলতেছে না ওর দোষ। এই বলতে গিয়ে তারা জিনিসটা ফাঁস করে ফেলাইছে। তাকে দোষারোপ করতেছে। এর ভিতরে আবার ঘটনা একটা ঘটেছে। ইউনূস সাহেব ইলেকশনটা, এই সাধারণ ইলেকশনটা করেছিলেন যে কারণে, এই ভরসায় যে এই ইলেকশনটা শেষে উনি তো পুরো রাষ্ট্রপতি হচ্ছেনই, এবং শুধু রাষ্ট্রপতি না, চুপ্পুর মতন রাষ্ট্রপতি না, একেবারে তারেক প্রধানমন্ত্রীর মতন যেরকম ক্ষমতা আছে তার অর্ধেক ক্ষমতা রাষ্ট্রপতি থাকবে, এই ধরনের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি, এটা মনে করেই তো এই সাধারণ ইলেকশনটা করেছিলেন। এখন সেই ইলেকশন কি হচ্ছে? মানে উনি কি প্রেসিডেন্ট হচ্ছে? উত্তর হচ্ছে, আগে বলেছি যে তারেক এই জায়গাটা পোল্টি মারছে। এক তো তারেক পোল্টি মারছে ওই গণভোট, সংসদ, জুলাই সনদ, সংস্কার, এগুলো সবকিছু থেকে সে উল্টা দিকে টার্ন নিচ্ছে। এটা শুরুর দিকে এনসিপি, জামাত বা 11 দল দিক থেকে আপত্তি করে নেয়, প্রবল আপত্তি করে নেয়, ইদানিং করতেছে। কেন? এইটা হলো দ্বিতীয় সংকট। অন্যদিক থেকে বলি কথাটা, ধরেন যদি জিজ্ঞেস করেন এই যে এখন 11 দল এনসিপি জামাত মিলে তারেকের উপর অভিযোগ ডালতেছে, চাপ সৃষ্টি করতেছে যে আপনি কেন গণভোট মানছেন না, জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে কেন যাচ্ছেন। প্রথম দিকে গণভোট শব্দটা উচ্চারণ করে নাই, এখন খুব পরিষ্কার করে বলে গণভোটের রায় না মানলে আমরা সরকার মানবো না, আর একবার অভ্যুত্থান হবে।
জামাতের সভাপতি বলতেছে। অর্থাৎ গণভোট আগে শুরুতে বলতো জুলাই সনদ জুলাই সনদ, এখন কেউ পরিষ্কার করে বলতেছে জুলাই সনদ গণভোট মানে যেগুলো ভোটাভুটিতে আচ্ছা সেটাও একটু পরে বলতেছি। তার মানে তারা এখন সরাসরি গণভোট না করার দোষে তারেককে দোষারোপ করতেছে, গণভোটের ফলাফল রায় অনুযায়ী সংস্কার না করার অভিযোগে অভিযুক্ত করতেছে। আমি যখন এগুলো নিয়ে কথা বলছি তখন বহু কেউ ইনোসেন্টলি কেউ এনসিপির সমর্থকরা আমাকে জিজ্ঞেস করছে, অনেক জামাতের বুদ্ধিমান লোক তো আমাকে জিজ্ঞেস করছে পাল্টা প্রশ্ন তুলে, ভাবছি আমাকে খুব ভালো রকম ভাবে একটা বেকায়দা প্রশ্ন ফেলাইছে। প্রশ্ন করতেছে তার মানে কি আপনি সংস্কার চান না? আমি উত্তর দিতেছি কেউ সংস্কার চাই কিনা, সংস্কার আদৌ হবে কিনা এই কথাটা ভুলে গিয়ে আপনারা যে 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা করছিলেন ওটাই প্রমাণ করে যে আপনারাই সংস্কারের মেরে দিয়েছিলেন। আপনারা সব ভুলে গিয়ে কে কটা আসন পাবেন ওই দিকে মনোযোগ দিয়েছিলেন, ওটাই ছিল আপনাদের মুখ্য মনোযোগ। এই জন্যই আপনারা ইউনূসের নেতৃত্বে এই তিনটা দল মিল্লা তাঁত করে একটা সাজানো নির্বাচনে রাজি হয়েছিলেন, ওইটাই মুখ্য প্রসঙ্গ ছিল। কিসের সনদ, কিসের সংস্কার, কিসের সংবিধান, কিসের গণভোট? আপনাদের কাছে একটাই চিন্তা ছিল আপনাদের আসন। সো আপনারা সবাই যে অভিযোগ প্রশ্ন আমাকে করতেছেন এই প্রশ্নটা আপনারাই দিয়ে দিচ্ছেন যে সংস্কারের দরকার নেই, সবার আগে আসন চাই। কে কটা আসন পাইলো এটা হচ্ছে আসন, সবার আগে সংস্কার পরে দেখা যাবে। ওকে, তাহলে আসলে ইউনূসের প্রবলেমটা কোথায়? এই প্রবলেমটার জন্য যদি এখন জিজ্ঞেস করেন আপনি 11 দলকে আলাদা করে, এনসিপি কে জিজ্ঞেস করতে পারেন, জামাত ইসলামকে জিজ্ঞেস করেন আপনারা কি চাচ্ছেন এখন। আমি বারবার পরিষ্কার করে দিই আরেকবার, আপনারা যদি বুঝার জন্য, না বিপদে ফেলার দরকার নাই, আপনারা বুঝার জন্য এনসিপি এবং জামাতকে জিজ্ঞেস করবেন আপনারা ঠিক কি চাচ্ছেন, কি হলে খুশি হবেন, অ্যাচিভমেন্ট হয়েছে বলে মনে করবেন। আমার ধারণা কেউ পরিষ্কার করে বলতে পারবেন, এই শেখানো কথাগুলোই বলবে। আমরা তো সংস্কার চাচ্ছি, বিএনপি তো সংস্কার চাচ্ছে না, পল্টে গেছে, এই কথার ভিতর থেকে যাবে। কিন্তু আসলে এই কথাটার অর্থ কি? আসলে সংস্কার চাচ্ছে না, তো সংস্কার তো আপনারাও চান নাই। আপনারা তো সংস্কারকে সেকেন্ডারি বানিয়েছিলেন বললে তো ওরকম পাতানো ইলেকশনে গেছিলেন। আপনারাই এক প্রশ্ন জানেন কিন্তু প্রশ্ন করতে সাহস নেই আপনার। প্রশ্নটা হলো আপনারা ইউনূসের দলে কেন গেছিলেন, ইউনূস কেন আপনাদেরকে নিয়ে সাজানো ইলেকশনে গেছিল? আপনারা আপনাদের স্বার্থ কি ছিল সেটা তো সবাই জানে। আপনারা গেছিলেন কয়টা আসন পাবো সেই হিসাব করতে, কিন্তু ইউনূস কি জন্য আপনাদেরকে এই সুযোগ দিয়েছিল? এইটার জবাব আপনাদের মনে কি মনে হয়? আপনারা জানেন নিশ্চয়ই এখন উত্তরটা। ইয়েস, পুরো 11 দলকে ইউনূস সাহেব আশ্বস্ত করেছে এখন তারেকের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতা আনবে, এরকম সোরেস অরেঞ্জ রেভলিউশন। ইউনূস সাথে থাকলে আপনাদের ক্ষমতায় যেতে অসুবিধা কি, কতক্ষণ লাগবে? আর খুবই প্রভাবশালী লোক তো, এটা ট্রাম্পও আছে তার পক্ষে। এই জন্য পরিষ্কার করে এই প্রশ্নের উত্তর নিজেরা জানবেন, জেনে আমাদেরকে জানাবেন। এইটার ভিতরে লুকিয়ে আছে ইউনূসের দ্বিতীয় প্রবলেম। ফলে পুরো ঘটনাটার পিছনে আছে, পুরো 11 দলের পিছনে আছে ইউনূস। এই জন্য এত ভোকাল বিশেষ করে জামাত ইসলামী, এদের ভিতরে এখন ক্ষমতায় যাওয়ার শখ হয়েছে, মনে হচ্ছে এটা পসিবল। এটা খুবই মজার জিনিস যে তার মানে হয়ে যাবে যে আমেরিকার সাপোর্টে জামাত ইসলাম ক্ষমতা যাবে। মজা না? আচ্ছা, মজাগুলো বুঝবো আরেকটু। তার আগে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে এতে হচ্ছে না কেন? এতে ইউনূসের প্রবলেমটা কি আছে? এটা কি প্রবলেম বলছি কেন আমি? বলছি এই জন্য দেখেন ইউনূস দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, যে কথা বলে শুরু করেছিলাম। তাহলে এক ভাগের ইউনূস আকার এই খলিলকে সাথে নিয়ে চলে যাচ্ছে, ইউনূসকে তারেককে প্রায় ট্রাম্পের কোলে উঠাই দিচ্ছে। এই আজকে সকাল থেকে যে ডিসিশনটা হয়েছে ইরান এবং আমেরিকানদের যুদ্ধ প্রসঙ্গে, সে তো ট্রাম্পের পক্ষে নিয়েই ফেলাইছে। খলিল বাংলাদেশে তারেককে ওদিকে নিয়ে চলে গেছে। এখন এটাকে যদি ইউনূসের অ্যাচিভমেন্ট ধরি তাহলে তো তারেক টিকে যাচ্ছে ক্ষমতায়। আবার আরেকটা ইউনূস করতেছে কি, এই যে পরিমাণে হবিগঞ্জের ঘটনা,
এই ঘটনাকে বিরোধিতা করতে যে অ্যাগ্রেসিভলি মাঠে নামছে এনসিপি, এটার বিজয় হলে তার কি হবে? ইউনূস যদি তারেকে জিতানোর পক্ষে থেকে যায়, আবার একই সাথে এনসিপি 11 দলকে যদি তাতায় নিয়ে আসে, তাহলে কাকে ক্ষমতা রাখবে? এটা কন্ট্রাডিক্টরি, এটা একটা আরেকটার বিরোধী। এই কথাটা কি এনসিপি 11 দল জামাত ইসলাম চিন্তা করে দেখেছে? হেভি তামসা। তামসাটা কত বিশাল এটা একটু বোঝার চেষ্টা করেন। আলটিমেটলি তাহলে কোন দিকে যাবে? কে কে কোন দিকে যাবে? আলটিমেটলি ইউনূস কোন দিকে যাবে? খলিলের দিকে নাকি 11 দলের দিকে? এর ভিতর আজকের গন্ডগোল দেখেন। যখনই তারা নিয়ে চলে গেছে, খলিল নিয়ে চলে গেছে বাংলাদেশকে সৌদি আরবের পক্ষে, মানে আমেরিকার পক্ষে, এইবার এনসিপির কিছু লোকের হুঁশ হয়েছে, হাই হাই এতে তো যুদ্ধ রেখে যাবো, না 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 না, আমরা তোর খেয়ে কাজ নেই, আমরা কেন যুদ্ধে যাব? নাম করে সে খলিলের বিরুদ্ধে কথা বলছে, অথচ সে খেয়াল করে দেখতে পাচ্ছেন না খলিলকে গালি দেওয়া মানে তো ইউনূসকে গালি দিচ্ছেন আপনি। খলিল আর তারেককে গালি দিয়েছেন আপনি, আপনি খেয়াল করে দেখছেন না। এর মানে হলো যে আপনি তারেককে গালি, এই ইউনূসকে গালি দিতেছেন, যে ইউনূস আপনার বাবা আপনাদেরকে ক্ষমতায় নিবে। এই আন্দোলনটা করার জন্য জামাত সরাসরি না এসে আপনাদেরকে সামনে দিয়েছে। জামাত আসলে আবার এই 71-এর যুদ্ধ হ্যান ত্যান এগুলো কথা বলে বিএনপি সুবিধা নিবে, সেই জন্য আপনাদেরকে সামনে দিয়েছে। আবার তারকও মনে করতেছে আমি কি কম যাই, আমি এগুলো গুন্ডামি খুব ভালো পারি, আমি এইবার এনসিপি কে ঠেকাই দেবো গুন্ডামি করে। এই জন্য হবিগঞ্জের তারেকের ভাষায় হয়তো প্রতিরোধ, এটা গুন্ডামি করে প্রতিরোধ করবো। তাহলে ইউনূস কি এটাই চেয়েছিল? ইউনূস কি এটাও চাচ্ছে তার মানে যে এনসিপি গুন্ডামি করে এলো, সরি তারেকের গুন্ডামির বিরুদ্ধে গুন্ডামি করুক? এটা কি ইউনূস চাচ্ছে? তারেককে সে কি উৎখাত করতে চায় গুন্ডামির বিরুদ্ধে গুন্ডামি করে? তাহলে এবার খলিল আবার নিয়ে যাচ্ছে তাকে আমেরিকার কোলে, এটা কি হলো? কোন দিকে যাচ্ছে এটা? ভালো লাগেছে না? এই হচ্ছে খোদ ইউনূসের উভয় সংকট। ইউনূস দুইটা হয়ে গেছে, এই জন্য কথা শুরু করছিল। এখন ইউনূস এখন দুইটাকে এক জায়গায় করবে কেমন করে? ধরা যাক উপায় না দেখে তারেক কমপ্লিটলি একদম ইউনূসকে ডেকে নেন যে হুজুরে আল্লাহ কি করতে হবে বলেন, বললে রাজি হয়ে গেছে। খলিলকে আরো বেশি করে আরো উচ্চ আসনে বসাইছে, মনে করেন ওই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেরকম ছিল ইউনূসে, ওরা ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রী বানিয়ে দিচ্ছে মনে করেন খলিলকে। এইবার তো আর ইউনূসের না করার কিছু নাই। এখন ইউনূসের সাথে যে এনসিপি আছে 11 দল আছে, ওদেরকে কোথায় দিবে? ওদেরকে তারেক কোথায় জায়গা দিবে? মজা না? এটা ইমাজিন করেন। হ্যাঁ, আমাদের দেশে এর উদাহরণ আছে। সহজ উদাহরণটা কি, সমাধান কি? খুব সহজ। তারেক হাসিনা হয়ে যাবে, হাসিনার যেমন একটা জাতীয় পার্টি ছিল, পুরো 11 দল জাতীয় পার্টি হয়ে যাবে। হেবি না? এছাড়া তো এর সমাধান আমি দেখতেছি না। তাহলে দেখতে থাকেন। আমি এখন আমার দর্শকদেরকে বলবো কোন জায়গাটা দেখতে হবে, তাকাতে হবে। কথা শুরু করেছিলাম, ইউনূস দুইটা হয়ে গেছে। একটা ইউনূস খলিল সেজে এমন জায়গায় চলে গেছে যে ইউনূসকে, তারেককে নিয়ে ট্রাম্পের কোলে উঠা ফেলেছে, পুরা বাংলাদেশকে অ্যান্টি ইরান বানা ফেলেছে। এগুলো একটা ইউনূস। আর একটা ইউনূস হলো এনসিপি কে এমন ভাবে খাড়া করতেছে যে 11 দলীয় জোট উৎখাত করে ফেলবে তারেককে। তাহলে এই দুইটার মধ্যে ইউনূস সমাধান করবে কি করে? তাহলে দুটোই আসলে ইউনূসের তৈরি প্রবলেম। আর তারেক ভাবছে এগুলো বসে বসে দেখবো, এরা যা করবে আমার তো অসুবিধা নেই। না, একদম সোজা কথা, তারেক ক্ষমতায় থাকতে পারবে না। পুরো দেশ এমন একটা বিশৃঙ্খলা, রাজনীতি শূন্য, খাওয়া নাই, অর্থনীতি নাই একটা দশায় চলে যাবে। বাংলাদেশের মানুষ এগুলো যত কিছু নাম বললাম, একজনের কথাও নামও শুনতে চাইবে না। সেটা তারেক হোক, ইউনূস হোক, এনিবডি, এনসিপি, জামাত, মানুষের কাছে কি এসে যায় এগুলোর নাম?
কিসের ভরসা? পেটে নাই ভাত, যা আয় হয় তা দিয়ে চাল কিনেও খাওয়া যায় না। এরকম একটা অবস্থায় পড়ে গেলে পরে তাহলে কি সরকার থাকে ক্ষমতায়? পরিস্থিতি ওদিকে যাবে। তাহলে আলটিমেটলি পরিষ্কার করে এখন কথাটা বলে দিই, ইউনূস 11 দলের উপরে ভর করেছে এই জন্য যাতে ইউনূস রাষ্ট্রপতি হতে পারে। এইটা 11 দল যেন জানে না, এমন একটা ভান করে আড়ালে চলে যাচ্ছে। মুখে বলতেছে তারা গণভোটের রায় বাস্তবায়ন চায়। গণভোটের রায় বাস্তবায়ন মানে কি? ইউনূসকে প্রধানমন্ত্রী করা, আর ইউনূসকে রাষ্ট্রপতি করা, তাই নাকি? এই পরের কথাটা বলতে চাচ্ছেন না কেন? গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ মানে কি আসলে? এই জন্য জুলাই সনদ ফলাই দিয়ে আপনারা গণভোটের বাস্তবায়নে গেলেন কেন? গণভোটের মানুষ তো, গণভোটের বাস্তবায়ন তো দ্বিকক্ষ, দ্বিকক্ষ মানে তো ইউনূসের রাষ্ট্রপতি। এগুলিকে আমরা বুঝি নাই, মনে নেই, এটা মনে করাতে চায় না, ভাব ধরতে থাকতে চায় 11 দল যে না 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 না, ইউনূসের রাষ্ট্রপতি বানানোটা ঠিক আমাদের এজেন্ডা না। এটা কি এমন এজেন্ডা হয়েছে আপনাদের যে ইউনূসকে রাষ্ট্রপতি বানায় দিলে আপনাদের কি তারেকের বদলে ক্ষমতা বসে দিবে? এরকম এই প্রশ্নগুলো আমার দর্শক শ্রোতা এখন থেকে নিজেরা নিজে কি করবেন, বাইরের ঘটনাবলীর দিকে তাকিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।